করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশ, জোরদার নিরাপত্তা। ভাড়ায় মিলছে মামলার বাদী ও সাক্ষী। হয়রানি করতেই গড়ে উঠেছে ভয়ঙ্কর চক্র। অসাধু আইনজীবীরাও জড়িত বলছেন ভুক্তভোগীরা। ভারতের আশ্বাসের পরও চীনকেই ভ্যাকসিন ট্রায়ালের প্রথম সুযোগ দিল বাংলাদেশ। কূটনৈতিক মহলে আলোচনা। এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ভ্যাট কমলেও দাম কমছে না গ্রাহক পর্যায়ে। লাভবান হচ্ছে শুধু ব্যবসায়ীরাই, রাজস্ব পাচ্ছে সরকারও। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। মহামারী করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শিয়া মতদর্শীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাবুল হোসেনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। বুক চাপড়ে মাতম, দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতি বছর মহরম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতদর্শীরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে তাজিয়া মিছিল। তাই 10 মহরমের আগের ধর্মীয় আচার অনুষ্ঠানও চলছে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ার ভেতরেই। মিছিলের মাধ্যমে সবাই জানতে পারে কারবালার সেই মরুপ্রান্তে হয়েছিল কি। এবার সেই সুযোগটা হচ্ছে না, এটা একটু দুঃখজনক বিষয় আমাদের জন্য। পারিবারিক ইমামবাড়া হোক, নিজেদের জমায়েত স্থান হোক, সেখানে আমরা আমাদের যেগুলি কর্মকাণ্ড আছে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। হিজরি 61 সনের 10 মহরম কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে মর্মান্তিকভাবে শহীদ হন। বিশ্ব মুসলিমের কাছে দিনটি একদিকে শোকের, অন্যদিকে অন্যায়, হত্যা ও ষড়যন্ত্র রুখে দেওয়ার বিরুদ্ধে চেতনাও। বিধিনিষেধের বেড়াজালে এবার মূল আয়োজনে কিছুটা ভাটা পড়লেও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ শোক পালনে আশাবাদী হোসেনি দালান ইমামবাড়া কর্তৃপক্ষ। আমরা গেটে বাইরে যাব না, এখানে আমরা যদি দুলদুল বাইর করতে হয়, তাজিয়া বাইর করতে যাই হয়, আমরা এখানে সেটাকে আমরা প্রদক্ষিণ করব। সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও ইমামবাড়া কেন্দ্রিক বজায় থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও। যে কোনো ধরনের তাজিয়া মিছিল, বাইক মিছিল, এই ধরনের বাইরে যেসব অনুষ্ঠান হয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সেগুলো করা যাবে। সৃষ্টির পর থেকে ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য নানা ঘটনার কারণে 10 মহরম আশুরার দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। আরবি তাজিয়া শব্দের অর্থ শোক ও সমবেদনা প্রকাশ। করোনা প্রাদুর্ভাবে এবার মূল সড়কে তাজিয়া মিছিল না হলেও শোক প্রকাশ কোনো অংশে বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন ইমাম ভক্তরা। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত শক্তি ও ত্যাগের মহিমায় অচিরেই জরামুক্ত হবে পৃথিবী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে 7 আইনজীবী এনেও শেষ রক্ষা হলো না প্রদীপের। তৃতীয় দফায় 3 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে। বাকি আসামিদেরও দ্রুত রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। কক্সবাজার থেকে সেলিয়া সুলতানার রিপোর্ট। শুক্রবার দ্বিতীয় দফার রিমান্ডের শেষে দুপুরে আদালতে তোলা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার 3 আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে। 3 আসামির ফের 4 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের পক্ষে দাঁড়ান চট্টগ্রাম থেকে আসা বাঘা 7 আইনজীবী সহ 11 জন। হত্যা মামলার নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় রিমান্ডে রাখা হয়েছে জানিয়ে প্রায় 1 ঘন্টা যুক্তিতর্ক তুলে ধরেন প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের আইনজীবীরা। প্রদীপের দাখিল করা আবেদনে জানান প্রদীপ একজন দক্ষ পুলিশ অফিসার। অন্যদিকে সঠিক তদন্তের স্বার্থে রিমান্ডের যুক্তিতে অনড় রাষ্ট্রপক্ষ। শেষ পর্যন্ত ধোপে টেকেনি আসামি পক্ষের কোনো যুক্তি। জামিন বাতিল করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। এরপর আসামি পক্ষের আইনজীবীরা জানান তারা উচ্চ আদালতে যাবেন। পুনরায় 3 দিনের রিমান্ড দেওয়ায় অত্যন্ত দুঃখিত এবং ক্ষতিগ্রস্ত এবং প্রিজুডিস। ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত সে একটি পুলিশ কাস্টাডিতে থাকতে পারে।
যখন আজকে 22 দিন হলো, ইট ইজ এ সিরিয়াস ব্রিচ অফ দি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস অফ দি সিআরপিসি এন্ড দ্য পিআরবি। আমরা উইল মুভ দ্য হায়ার কোর্ট, আমরা হাই কোর্ট মুভ করব ভেরি সুন। তবে তদন্ত কর্মকর্তার দাবি আসামি পক্ষের অভিযোগ সঠিক নয়। এইটা সত্য না। আইনত যে কয়েকদিন রিমান্ড পাওয়ার কথা, হ্যাঁ, আমরা আইন মান্য করে আমরা রিমান্ড প্রেয়ার দিয়েছি এবং বিজ্ঞ আদালত এটা জানেন, নলেজ আছে, এই জন্য রিমান্ডটা মঞ্জুর করেছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন। আইও চেয়েছে, আইওর আরও প্রয়োজন, ওনাদের তদন্ত স্বার্থে আরও ইনফরমেশন কালেক্ট করার জন্য ওনার প্রয়োজন। এই জন্য আদালতে আমরা যথোপযুক্ত উপস্থাপনা করেছি, ওগুলির সন্তুষ্ট উনি শুনেছেন। আদালতে নেয়ার আগে প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 31 জুলাই থেকে 28 আগস্ট, এই 28 দিন থেকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনার কোনো কুলকিনারা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কিন্তু তদন্ত কর্মকর্তারা বিভিন্ন পক্ষকে যেমন সামনাসামনি করেছেন, তাদেরকে কয়েক দফা রিমান্ডেও নিয়েছেন। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কি ঘটেছিল এবং কেন ঘটেছিল সব কিছুর উত্তর জানতে শেষ পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে মামলার চার্জশিট পর্যন্ত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কক্সবাজার। ভাড়ায় মেলে মামলার বাদী ও সাক্ষী, এরপর ভুয়া মামলা দিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় অর্থ সম্পদ। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন এক প্রতারক চক্রের তথ্য। এর সঙ্গে এক শ্রেণীর অসাধু আইনজীবীও জড়িত বলে মনে করেন ভুক্তভোগীরা। বিস্তারিত বদরুল আলম শাওনের রিপোর্টে। আমি কখনো কোনো মামলা বা জিডি বা পারিবারিক কোনো ঝামেলা বা সামাজিক কোনো ঝামেলায় কখনো জড়িত ছিলাম না। 2017 সালে বনিবনা না হওয়ায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট মেরিন ইঞ্জিনিয়ার সোহেল চৌধুরীর। এরপরেই স্ত্রীর বাবা ঠুকে দেন নারী নির্যাতনের মামলা। জেলে যাওয়ার পর তার নামে বিভিন্ন জেলা থেকে আসতে থাকে একের পর এক মামলার খড়গ। ঢাকা কারাগারে আসার পরে আমার বেশ কিছু লোকের সাথে পরিচয় হয়েছে, যাদেরও এই ধরনের আশুলিয়া বা বিভিন্ন জেলা থেকে মামলা আসে। নথি ঘেটে দেখা যায় ঢাকা জজ কোর্টে হামিদা আক্তার নামে এক নারী সোহেলের নামে মানব পাচার ও নারী নির্যাতনের মামলা করেন, যেখানে সাক্ষী বাদীর স্বামী আহমদ আলী ও ভুক্তভোগী মেয়ে সোনি আক্তার সহ 5 জন। অনুসন্ধানে দেখা যায় এই চক্রটি ঘুরে ফিরে বাদী ও সাক্ষী হয়ে আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগে সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মামলা করেছে। মামলার নথিতে দেয়া বাদীর ঠিকানায় গিয়ে দেখা যায় বাস্তবে এই ঠিকানার কোনো অস্তিত্বই নেই, এমনকি ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ। 20 নম্বর বাসা আছে? না, 20 নম্বর কোনো বাসা নেই। আইনজীবীরা বলছেন ধরা পড়ে যাওয়ার ভয়ে এই চক্রের সদস্যরা আদালতে মামলা করেই সটকে পড়েন। পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায় না, ফলে মামলার কার্যক্রম দীর্ঘায়িত হয়। ওই সিন্ডিকেটের কাছে তাকে বিক্রি করে দিছে, ফলে তারা বিভিন্ন জায়গাতে মামলা করতেছে। এক মামলাতে বের হয়, আরেক মামলাতে ধরা পড়ে। মানুষ কোথাও আইনি প্রতিকার না পেলে সবশেষে ন্যায় বিচারের আশায় দ্বারস্থ হন আদালতে। তবে এই আদালতেই যদি গায়েবী মামলার খপ্পরে পড়ে বছরের পর বছর ঘুরতে হয়, তবে সেই প্রতিকার কোথায় পাবেন প্রশ্ন ভুক্তভোগীদের। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়িতে সরকারি বেকার ভাতা পাওয়ার আশ্বাস দিয়ে গ্রামের বেকার যুবক ও যুবতীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা প্রমাণ হলে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন খোদ যুবলীগের নেতাকর্মীরাও। তবে অভিযুক্তের দাবি বিষয়টি ভিত্তিহীন। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ছবি ও রিপন আকন্দের তথ্য নিয়ে রিপোর্ট। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারিভাবে বেকার ভাতা হিসেবে 1,60,000 পাওয়ার কথা বলে 30 জন যুবক ও যুবতীর কাছ থেকে নানাভাবে 48 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আজাদুল ইসলাম। পরে 6 মাস পেরিয়ে গেলেও বেকার ভাতার সুবিধা না পাওয়ায় টাকা ফেরত চাইলে 30 লাখ টাকার অর্থশূন্য অ্যাকাউন্টের চেক প্রদান করেন তিনি। এ অবস্থায় টাকা না পেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ভুক্তভোগীরা। আজাদুল ইসলাম আমাদের কাছ থেকে বেকার ভাতার কথা বলে 25,000 টাকা করে নিছে। 30 জন সদস্য একত্রিত হয়ে ফেসবুকে একটা পোস্ট করি,
এই পোস্টের ভিত্তিতে তারা আমাদের নামে উল্টা মানহানির মামলা করে। বেকার ভাতার কথা বলে উনি আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে। গেলাম যে টাকা তুলবো, ব্যাংকে যায়, ওখান থেকে দেখেছি 2,000 টাকা, শুধু 30 লক্ষ টাকা চেক দিছে হচ্ছে 2,000 টাকা অ্যাকাউন্টে। এই ঘটনায় টাকা ফেরত দেওয়ার পাশাপাশি অভিযুক্ত আজাদুলের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। বেকার যুবকদের কাছে টাকা নিয়ে যে হয়রানির শিকার করা, এটা কোনোভাবেই মানে নেওয়া সম্ভব না। সুস্থ তদন্ত হোক এবং যেটা ন্যায্য বিচার সেটা আমি বিচার চাইবো। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, যুব উন্নয়ন অধিদপ্তর কোনো বেকার ভাতা দেয় না। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান যুবলীগের নেতাকর্মীরা। বাইরে কেউ যদি লেনদেন করে থাকে বেকার ভাতা সংক্রান্ত, আসলে টোটালি যুব উন্নয়ন অধিদপ্তরের বিষয়ে কিছুই জানে না। এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই সমীচীন বলে আমি মনে করি। তবে অভিযুক্ত যুবলীগ নেতা সব অভিযোগ অস্বীকার করে এই ঘটনাকে বানোয়াট ভিত্তিহীন বলে দাবি করেন। আমার মাঝে এ ধরনের কোনো কলঙ্ক তো প্রশ্নই ওঠে না। এটা একটা পরিকল্পিত তৈরি করছে, এটা হলো বানোয়াট ভিত্তিহীন। অভিযোগের ব্যাপারে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আজাদুল ইসলাম শুধু যুবলীগ নয়, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। তিনি স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত। সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরও থাকছে, মুন্সিগঞ্জের লৌহজংয়ে বন্যা আর নদী ভাঙনে গোখাদ্যের তীব্র সংকট, কমেছে দুধ উৎপাদন, খামারিদের দেওয়া হবে প্রণোদনা। আগ্রহ দেখিয়েছে ভারত, কিন্তু শেষ পর্যন্ত চীনকে সুযোগ দেয়া হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা কৌতূহল থাকলেও বাংলাদেশ বলছে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীলতা নয়, বরং সবার কাছ থেকেই ভ্যাকসিন নেয়ার কথা ভাবা হচ্ছে। চীন আগে আগ্রহ দেখানোয় তাদের আগে সুযোগ দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া মহামারীর বিরুদ্ধে লড়ছে চিকিৎসা বিজ্ঞানীরা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষা সফল হলে আশাবাদী হয়ে ওঠে বিশ্ব। একই সময়ে চীন থেকেও ঘোষণা আসে তৃতীয় ধাপের ট্রায়ালের। এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য 19 জুলাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC-কে প্রস্তাব দেয় চীন। ইতিবাচক সাড়া দেয় BMRC। চীনের রাষ্ট্রদূত স্বয়ং ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ওনারা ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি অনুমোদন দিয়েছে। এরপর শুরু হওয়া নানা কূটনৈতিক তৎপরতায় হঠাৎ পিছু হটে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে প্রথমে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার বলা হয়। এককভাবে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়ার বিষয় থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকবো না। ভ্যাকসিন নিয়ে নানা সময় নানা বক্তব্য দেন মন্ত্রী। আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা জানি না। রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি এবং চায়নার অ্যাম্বাসেডারের সাথেও কথা বলেছি। করোনার কারণে সব যোগাযোগ বন্ধ। তার মধ্যেই চলতি মাসে হঠাৎ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর। কারণ হিসেবে দুই দেশের পক্ষ থেকে বলা হয় করোনা ভ্যাকসিনে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায় ভারত। তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। 1 মাসেরও বেশি সময় ধরে চীনের ট্রায়ালের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়। তবে সিংলাস সফরের 10 দিনের ব্যবধানে বাংলাদেশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় চীনকে। চায়নার একটি কোম্পানি বাংলাদেশে তারা ট্রায়াল করতে চায়। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। ICDRB করবে এই ট্রায়াল। এজন্য 60টি হাসপাতাল থেকে বাছাই করা হবে 4200 স্বাস্থ্যকর্মীকে। ট্রায়ালের জন্য চীন দেবে 1 লাখ ভ্যাকসিন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিনের বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলারগুলো। এতে অলস সময় পার করছেন বরগুনার জেলেরা। আর্থিক সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। এ বিষয়ে জানাতে পাথরঘাটায় আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিম, সবুজ 65 দিনের অবরোধ শেষে কিন্তু উপকূলের জেলেরা 2 বার সমুদ্রে গিয়েছে এবং 2 বারই কিন্তু তাদেরকে লোকসান নিয়ে ফিরে আসতে হয়েছে। কারণ প্রতিটি ট্রলার সমুদ্রে 8 থেকে 10 দিন মাছ ধরে, কেউ বা 15 দিনও গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে, তারপর সম্পূর্ণ ট্রলারটি মাছে ভর্তি করে তারপরে উপকূলে ফিরে। কিন্তু সমুদ্রে গিয়ে তারা কিন্তু আসলে সমুদ্র উত্তাল হওয়ায় তারা কিন্তু জীবন বাঁচাতে উপকূলে ফিরে আসতে হয়েছে এবং তারা কিন্তু যে পরিমাণ মাছ ধরে নিয়ে আসার কথা সে পরিমাণ মাছ তারা ধরে নিয়ে আসতে পারেনি।
যায়নি এবং যার ফলে এই যে একটি ট্রলার সমুদ্রে যাচ্ছে সে যাওয়া আসার যে খরচ সেটি কিন্তু তাদের লোকসান হচ্ছে এবং যার ফলে কিন্তু এখন উপকূলে দেখা যাচ্ছে যে অনেক ট্রলার আছে যারা দুইবার লোকসান দিয়ে তারা কিন্তু এখন আবারও যে সমুদ্রে যাবে সেই পরিমাণ তাদের পুঁজি নেই এবং যার ফলে কিন্তু আসলে ট্রলারগুলো এখনও যে উপকূলে যেই জায়গাগুলোতে আশ্রয় নিয়েছিল সেই জায়গাগুলোতেই রয়ে গিয়েছে এবং যার ফলে কিন্তু এখানে যে মৎস্য অবতরণ কেন্দ্রটি রয়েছে পাইকারি যে সামুদ্রিক মাছের বাজার সেখানে কিন্তু একদমই মাছ শূন্য হয়ে পড়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে সেখানে মৎস্যজীবী আড়তদার পাইকার এবং শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অলস সময় পার করছেন, মাছের অপেক্ষায় পার করছেন যে কখন একটি ট্রলার মাছ নিয়ে আসবে এবং তারা সেই মাছ বেচা বিক্রি করবেন। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কোনো ট্রলারই আসলে এই মুহূর্তে মৎস্য অবতরণ কেন্দ্রে আসছে না। সামান্য কিছু ট্রলার সমুদ্রে গিয়েছে যারা হয়তোবা কয়েকদিন পরে ফিরে আসবে, কিন্তু অধিকাংশ ট্রলারই রয়েছে যারা কিন্তু আসলে লোকসান দিয়ে আসলে এই মুহূর্তে পুঁজি হারিয়ে একদমই নিঃস্ব হয়ে বসে আছে উপকূলে এবং তারা যে আবারও মাছ ধরতে যাবে সেটি কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং তারা যেটি বলছে যে আবারও যদি মাছ ধরতে যায় এবং আবারও যদি লোকসান দিয়ে ফিরে আসতে হয় তারপরে আবার সামনে রয়েছে প্রজনন মৌসুমের যে অবরোধ 22 দিনের সেটি এবং এই প্রজনন মৌসুমের 22 দিনের অবরোধে কিন্তু আবারও মাছ ধরা বন্ধ হয়ে যাবে এবং তারা কিন্তু বেকার হয়ে পড়বেন এবং যার ফলে কিন্তু অনেকে যাওয়ার চিন্তা করলেও আবারও বাধার মুখে পড়ছেন। তো এই ছিল বরগুনা থেকে সবশেষ। বরগুনার জেলেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ আজিম। সময় সংবাদে আরও থাকছে। করোনার কারণে কলকাতা নিউ মার্কেটে নেই বাংলাদেশি ক্রেতা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা, পুজোর বিকিকিনি নিয়ে শঙ্কা। চট্টগ্রামের চন্দনাইশে গাছ থেকে বিখ্যাত সুমিষ্টি পাহাড়ি পেয়ারা নামাচ্ছেন বাগানীরা। ব্যাপারে বিস্তারিত জানাতে কাঞ্চননগর এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সবুজ, যেটি বলতে পারি চট্টগ্রামের চন্দনাইশে যে কাঞ্চননগরের যে পেয়ারা, সেই পেয়ারাটি হচ্ছে বিখ্যাত দুইটি কারণে। একটি হচ্ছে সুমিষ্ট এবং দেখতে অনেক সুন্দর। আপনাকে আমি যদি দেখাই সেই পেয়ারা সকাল থেকে কিন্তু এখানে যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা কিন্তু সকাল থেকে এই পেয়ারাগুলো নিয়ে এসেছেন, বিভিন্ন পাহাড় থেকে ভাড়ে করে নিয়ে এসেছেন এই পেয়ারাগুলো। আপনাকে যদি আমি দেখাই পেয়ারাগুলো, যে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং লাল কাপড়ে মোড়ানো যে পেয়ারাগুলো, এগুলো কিন্তু শুধু এই কাঞ্চননগর পাহাড়ে হয়। প্রতি বছর এখানে প্রায় 1200 একর জায়গার মধ্যে এই পেয়ারা চাষ হয়ে থাকে। সেই পেয়ারাগুলো কিন্তু দেশের বিভিন্ন এলাকায় কিন্তু এখানে ছড়িয়ে পড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রতি বছরে এখানে প্রায় 2000 মেট্রিক টন পেয়ারা উৎপাদন হয় এই 1200 একর জায়গার মধ্যে, যায় 50 থেকে 60 কোটি টাকার পেয়ারা বিক্রি হয় বলে তারা জানিয়েছেন। তবে একটি বড় সমস্যা, সেই পেয়ারাগুলোকে এত সম্ভাবনা থাকার পরেও কিন্তু পেয়ারাগুলো বাইরে রপ্তানি করা যাচ্ছে না এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে না। আপনি হয়তো জানেন যে এই যে পেয়ারাগুলো রয়েছে, এই পেয়ারাগুলো যদি কোলেস্টোর করে যদি বাইরে রপ্তানি করা যায় তাহলে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হবে। পাশাপাশি দেশের বাইরেও কিন্তু এগুলো বিশাল চাহিদা রয়েছে, কিন্তু কোনো উদ্যোক্তা না পাওয়ার কারণে কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু দেশের বাইরে নেওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যে পেয়ারা সাধারণত যে পেয়ারাগুলো খাই সেগুলো কিন্তু মিষ্ট না, এগুলো শুধু সেরকম স্বাদ নেই, কিন্তু এই পেয়ারাগুলোর স্বাদ রয়েছে। আমি এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানে স্থানীয় এমপি তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছেন তারা পরিকল্পনা নিচ্ছে আগামীতে এই পেয়ারা যেন দেশের বাইরে রপ্তানি করা যায়, সেজন্য তারা একটু কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা নিচ্ছে। তো আপনাকে এটা যেহেতু কৃষক হয়তো এখানে 1 ঘন্টা পর এখানে হাজার হাজার এরকম পেয়ারার ভার আপনি দেখতে পাবেন, লাল কাপড়ে মোড়ানো এরকম পেয়ারার ভার, কিন্তু এখন সকাল হওয়াতে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। কিন্তু 1 ঘন্টা পরে এখানে দেখবেন শত শত হাজার হাজার ভার এখানে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে কাঞ্চননগর, বাগিচাহাট, 2000 সহ বিভিন্ন এলাকা কিন্তু এরকম মানুষের ঝাড় এবং এই সুমিষ্ট এই পেয়ারাগুলো এখানে নিয়ে আসে। আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে শুধু কাঞ্চননগর না, ব্রিটিশ আমলে কিন্তু এই পেয়ারা চাষ শুরু হয়েছিল কাঞ্চননগরের ছোট্ট একটি বাগানে। সেই পেয়ারার বাগান থেকে এখন ওই যে বিভিন্ন পাহাড়ে প্রায় 500-এর বেশি বাগান রয়েছে, যেখানে প্রায় 10,000-এর বেশি শ্রমিক এখানে কাজ করে এবং কৃষকরা কাজ করে। সেই কৃষকরা কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু এখানে এসে বিক্রি করে। এখানে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু ট্রাক আসবে, ট্রাকে করে করে কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাবে সেই পেয়ারাগুলো। তার একটি জানিয়ে রাখি, যেটি বলতে পারি সেটি হচ্ছে এই পেয়ারাগুলো যাতে দেশের অন্যান্য এলাকায় যেতে পারে, সেই জন্য কিন্তু প্রতিদিন হাজার হাজার ট্রাক এখানে বসে থাকে। তো সবগুলো মিলে যেতে বলতে পারে, একটি যদি কোল্ড স্টোর হয়, একটি যদি হেমাগার হয়, তাহলে এই পেয়ারাগুলো বিদেশে রপ্তানি করতে পারবে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সুমিষ্ট পেয়ারার খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল। সময় সংবাদ।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ভ্যাট কমলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমছে না। সেবাদাতাদের যুক্তি, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পর বাড়তি 20% ভ্যাটের বোঝা চাপে আইএসপি প্রতিষ্ঠানের ওপর। বিশ্লেষকরা বলছেন, নতুন সিদ্ধান্তে লাভবান হচ্ছে শুধু ইন্টারনেট সেবাদাতারাই, রাজস্ব হারাবে না সরকারও। শুভ খানের রিপোর্ট। যে কোনো পণ্য বা সেবার উপর সর্বোচ্চ 15% ভ্যাট নেয় সরকার, তবে ব্যতিক্রম ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট খাত। গেল অর্থবছরে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পর ব্যান্ডউইথ কেনা এবং গ্রাহকদের কাছে পৌঁছানো পর্যন্ত দুই পর্যায়ের প্রতিটিতেই ভ্যাট হার 5% থেকে বেড়ে দাঁড়ায় 15%। তবে গ্রাহকদের 5% ভ্যাট হার অপরিবর্তিত ছিল। ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় সর্বমোট 35% ভ্যাটের 30%ই দিত আইএসপি প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় জটিলতা নিরসনে গেল জুলাইয়ে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও সাময়িক সেবা বন্ধের হুমকি দেয় আইএসপি প্রতিষ্ঠানগুলো। এর 1.5 মাস পর ইন্টারনেট সেবায় সব পর্যায়ে 5% অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের কথা জানায় এনবিআর। ইন্ডাস্ট্রি থেকে 30% যে ভ্যাটটা দেওয়া হতো, সেটা আমরা সরকার থেকে কোনোভাবে রাজস্ব রেয়াত পেতাম না। আমাদের লসটা আমরা কিছুটা এন্টার করতে পারবো। প্রান্তিক পর্যায়ের কোনো গ্রাহক ইন্টারনেটের মূল্য কমছে না। বিশ্লেষকরা বলছেন, নতুন সিদ্ধান্তে সব মিলিয়ে 15% ভ্যাট পাবে সরকার, ফলে কমছে না রাজস্ব আয়ও। সরাসরি গ্রাহকের কাছে পড়তো 20%, এবং এখনো গ্রাহকের কাছে ওই 18 থেকে 20% মাঝামাঝি কোনো একটা পর্যায়ে ভ্যাটের জায়গাটা পড়ছে। কাজেই সরকার আসলে এখানে কোনো রাজস্ব কোনো ছাড় দেয়নি। ভোক্তাদের পর্যায়ে যদি এই ভ্যাট হ্রাস সমন্বয় না পায় এবং মুনাফা বৃদ্ধিতে যদি এই ভ্যাট হ্রাস কার্যকর হয়, তাহলে সরকারের এই আদেশ গণস্বার্থসম্মত না। বর্তমানে দেশে প্রায় 3.5 কোটি গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2000 আইএসপি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 21 পদকপ্রাপ্ত খ্যাতিমান কথা সাহিত্যিক সাংবাদিক রাহাত খানের প্রথম নামাজে জানাজা হবে আজ বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। গতরাত 8:30টার দিকে ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় মারা যান এই গুণীজন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হৃদরোগ, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। গুরুতর অসুস্থ হলে 20 জুলাই তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু এরপরে অস্ত্রোপচারের প্রয়োজন হলে শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে বাসাতেই চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার রাত 8:30টায় 80 বছর বয়সে মারা যান তিনি। খাবার খাওয়াবো করে রেডি হয়েছি, তারপরে খুব হেঁচকির মতো একটা হচ্ছিল। বসেছিলাম কাছে, আমরা বুঝতেই পারিনি। এত ভালো মৃত্যু আমি কখনো দেখি নাই। বারডেমের হিমঘরে তাঁর মরদেহ রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে। সকাল 11টায় প্রেস ক্লাবে জানাজা, তারপর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে লাশ। কিশোরগঞ্জে জন্ম নেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। 1969 সালে দৈনিক সংবাদ পত্রিকা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান পত্রিকা। খ্যাতিমান কথা সাহিত্যিক রাহাত খান 1996 সালে 21 পদকে ভূষিত হন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান 1973 সালে। তাঁর উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল অনিশ্চিত লোকালয়, অমল ধবল চাকরি, ছায়া দম্পতি, মন্ত্রিসভার পতন ইত্যাদি। সবশেষ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদে জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ইমামবাড়াগুলোর ভেতরেই শোক প্রকাশ, জোরদার নিরাপত্তা। এবং ভাড়ায় মিলছে মামলার বাদী ও সাক্ষী। হয়রানি করতেই গড়ে উঠেছে ভয়ঙ্কর চক্র। অসাধু আইনজীবীরাও জড়িত বলছেন ভুক্তভোগীরা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।